আজকের বিকেলটা খুব সুন্দর বলো। এত কাশফুল সাধারণত এদিকে ফোটে না। সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি এরকম অন্যমনস্ক হয়ে আছো কেন বলো তো আজকাল কয়েকদিন ধরে? এত খাটাখাটনি করছে, কিন্তু কি হবে কিছুই বুঝতে পারছি না। এইভাবে আর কতদিন চলবে আমাদের? বিয়েটা তো করতে হবে। হ্যাঁ, সে তো করবো, তাতে চিন্তা কি? চিন্তা নেই, বিয়ে করবার জন্য পয়সা কোথায়? সারা দিন অন্যের জমিতে মজুরি খেটে খেটেও 2 পয়সা জমাতে পারছি না হাতে। আর পয়সা যদি জমাতে না পারি তাহলে সংসার করব কি করে? তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, দেখবে দুজনে মিলে সবটা ঠিক সামলে নেব। কি সামলে নেবে সেটাই তো বুঝতে পারছি না। দেখো, আজকাল বাজার হাটের যা দাম বাড়ছে, তাতে বিয়ে করবার পরে খরচ আরো বেড়ে যাবে আমাদের। কেন? তুমি যে এত কাজ করছো সারাদিন, তার টাকা পয়সা পাচ্ছ না? টাকা পয়সা দিলে তো বেঁচে যেতাম। রঘু সাঁতরা হচ্ছে 1 নম্বরের হাড় বজ্জাত লোক। গরিব মানুষকে দিয়ে শুধু কাজ করিয়ে নিতে জানে, কিন্তু পয়সা দেওয়ার বেলায় কোনো নামগন্ধ নেই। টাকা চাইতে গেলেই বলে ওর হাতে নাকি টাকা নেই। কি বলছো কি তুমি? সারা গ্রামের চাষবাস বিক্রি বাট্টা তো এখন ওর আয়ত্তেই আছে। তাহলে ভাবো কেমন শয়তান। আচ্ছা, আমরা এখানে কিছু করতে পারি না? তার মানে এই কাশ ফুলের জঙ্গলের মধ্যে তুমি কি করবে? না মানে, যদি নিজেদের কিছু একটা হতো তাহলে তো অন্যের উপরে নির্ভর করে থাকতে হতো না আমাদের। আমাদের কপালে আর কিছু হবে না গো। তবে এবারে বিয়েটা করে ফেলি চলো, আর বেশি দেরি করে লাভ নেই। ঠিক আছে, তা তো করতেই হবে। বিয়ের পরে কিন্তু আমাকে নতুন নতুন রান্না করে খাওয়াতে হবে, হ্যাঁ? যেমন তুমি রোজ রান্না করো, মানে রোজ করো। আচ্ছা আচ্ছা, বেশ। আসলে আমি ভাবছিলাম, যদি আমার রান্নাটা দিয়েও কিছু করা যায় তাহলে তো অন্তত গ্রামের লোকেও খুশি হতো, আর আমাদেরও একটু ভালো হতো। ঠিক আছে, পরে ভাববো ওই বিষয় নিয়ে। এখন চলো ঘরের দিকে যাওয়া যাক। কিরে লাট সাহেবের বেটা, বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু তারপর থেকে তো দেখছি কাজে আর কোনো তোর দ্বারা কিছু হচ্ছে না। এদিকে ঘর করবার জন্য যে আমার থেকে টাকা নিলি, পয়সা না দিলে তোর ঘর দর ভেঙে দেবো আমি, সেটা মনে আছে তো? কি বলছো কি রঘুদা? ওই তো সামান্য কটা টাকা নিয়েছি, আর ঘরটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তাই বিয়ে করে ওকে ঘরে আনবার আগে সামান্য একটু খড় লাগিয়েছে ঘরে। এতদিন তোমার কাছে কাজ করেছি, টাকাও তো ঠিক মতো পাচ্ছি না। ওইটুকু সাহায্যের জন্য তুমি আমাকে কথা শোনাতে এলে এখন? তুমি দেখতে পাচ্ছ তো আমি এই রোদের বেলায় জ্বলে পুড়ে তোমার সেবা করতে যাচ্ছি। আমার উপর একটু দয়া হয় না তোমার? তোর উপরে দয়া? কেন দয়া করব শুনি? তুই কোন লাট সাহেবের বেটা? আর তাছাড়া ঘরে বউ এনে তুলেছিস, সেটা আমার দোষ? এতদিন গ্রামে যে নষ্টামো করলি তার বেলায়? দেখো রঘুদা, তোমার হিংসা আমার উপর হলে আমাকে উল্টোপাল্টা কথা বলো, ঠিক আছে, কিন্তু কিন্তু ওর নামে কিছু বলবে না। আমরা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছি। আহারে, বউয়ের প্রতি দরদ একেবারে উতলে পড়ছে। ভালোবাসা যখন এত, তাহলে আমার টাকা মেরে বসে আছিস কেন? আমাকে আমার টাকা দিয়ে চুপচাপ চলে যা। দেখো, তাহলে তো আমিও বলতে পারি যে আমি এতদিন তোমার কাছে কাজ করলাম, তার মজুরি তুমি আমাকে মিটিয়ে দাও। দেখ, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর সহায় সম্পত্তি, সাধের বউ, বাড়ি কিচ্ছু থাকবে না। দেখো, আমার তর্ক করতে ভালো লাগছে না দাদা। এমনিতেই ঠিক করে খেতে পারছি না, আমার শরীর খুব খারাপ। আমার হাতে টাকা আসলে আমি দিয়ে দেব। আমি এখন যাই, আমার জায়গায় তুমি নতুন লোক খুঁজে নিও, হ্যাঁ? তোকে টাকা না মিটিয়ে মরতেও দেব না, কথাটা জেনে রাখিস। মরবার আগেই সব সুদে আসলে উসুল করে তবে ছাড়ব। বিশ্বাস করো, ওপরওয়ালা আছেন, তিনি সব দেখছেন এবং তিনি ঠিক বিচার করবেন। সেটা সময় বলবে। যেটা বলার সেটা বলে দিলাম, আর এটা শেষবার বলে রাখলাম, শুনে রাখিস। বাকি তোর ওপরওয়ালাকে নিয়ে তুই বসে থাক। তোর ওপরওয়ালা আমার কিছু করতে পারবে না। আমার নাম রঘু সাঁতরা, এই গ্রামের মানুষ আমার পকেটে, কথাটা জেনে রাখিস। বড় কষ্ট হচ্ছে গো। আজকে মাঠে কাজ করতে করতেই মাথাটা ঘুরছিল, আর পারলাম না। ভালো করেছো চলে এসে, তোমার একটু বিশ্রাম দরকার। কিন্তু বিশ্রাম নিলে সংসার চলবে কি করে? আজকে রঘুর কাজ ছেড়ে দিতে বাধ্য হলাম।
আমিও তোমাকে এই কথাটাই বলবো বলে ভাবছিলাম যে ওর কাজ করার কোনো দরকার নেই, কাজ করেও তো কিচ্ছু হচ্ছে না। কিন্তু তার বদলে ওই সামান্য খড় চাপানোর জন্য যে কটা পয়সা দিয়েছিল সেগুলো দ্বিগুণ করে উসুল করবার হুমকি দিয়েছে আমাকে। বলেছে না হলে নাকি আমাদের ক্ষতি করে দেবে। করতে দাও, ওর ভয়ে যত আমরা পিছিয়ে আসবো তত আমাদের ভয় দেখাতে থাকবে। আমরা নিজেরা সৎ আছি, তাই আমরা ওদেরকে ভয় পাবো না। তুমি এখন এত চিন্তা করো না। কিন্তু আমার যে বড় কষ্ট হচ্ছে তোমার জন্য। সংসারের এই অবস্থা যে নতুন বিয়ে হয়ে এসে তোমার ভালো করে পেটে খাবার পর্যন্ত অবস্থা নেই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ধুর, তুমি একদম আমার জন্য ভেবো না তো। আমার কোথায় চিন্তা হচ্ছে যে তোমাকে যদি একটু ভালো ডাক্তার দেখাতে পারতাম এই সময়, বড় ভালো হতো। তুমি আমার পাশে বসে থাকো, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব দেখো। আমি তো তোমার পাশে সর্বদাই আছি। তবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি, পরিস্থিতি যতই খারাপ হোক আমরা কেউ কাউকে ছেড়ে তো যাবই না। উল্টে আমি নতুন কিছু একটা শুরু করবই। আর এখন তুমি একটু শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার কোনো কিছু নিয়ে চিন্তা হয় না, শুধু তোমার জন্য চিন্তা হয়। তোমার যদি কোনো ক্ষতি করে দেয় ওরা। কিরে, বিছানায় আরাম করে ঠ্যাং তুলে শুয়ে থাকলে হবে? আমার টাকাগুলো যে মেরে রেখেছি সে খেয়াল আছে? রঘুদা, রঘুদা, দোহাই তোমাদের, মানুষটার শরীর খারাপ। তোমরা এখন অন্তত ঝামেলা করো না, পরে ঠান্ডা মাথায় আমরা কথা বলবো তোমার সাথে। কি বললে? ঠান্ডা মাথায় কথা? যার টাকা যায় সে বোঝে যে মাথা ঠান্ডা থাকে কিনা। এখন গেছে আমার, তাই আমার পক্ষে মাথা ঠান্ডা রাখা সম্ভব নয়। যদি সেই কথা বলো তাহলে তো আমাদেরও অনেক টাকা গেছে। এতদিন ধরে মানুষটা তোমাদের জন্য কাজ করছে, কিন্তু টাকা দিয়েছো ওকে? আর ঘরের অবস্থা দেখেছো তো? এই ঘরে থাকি আমরা, যে পয়সা দিয়েছো তাতে আমাদের কোনো উন্নতি হয়নি। সেসব কথা যেন আমি কিছু করতে পারবো না। টাকা দিয়েছি, সেই টাকায় তোরা উন্নতি করেছিস না ফুর্তি করেছিস সেটা তোরা বুঝবি। তোদের তো এই কাশ বনে অনেক মাখামাখি চলতো, এখন ওখানেই চলে যা তোরা। ঠিক আছে, তোমরা যখন আমাদের উপরে এত নিষ্ঠুরতাই করছো তাহলে আমরা চলে যাব, কিন্তু আমাদের 2 দিন সময় দাও, মানুষটা সুস্থ হয়ে যাক। 2 দিন সময় যদি আমার হাতে থাকতো তাহলে আমি তোদের দিতাম না? টাকা কি আমার কাছে ফলে নাকি? তোদের কি আজকেই যেতে হবে? আর আর তোরা বিদে হলে এই ঘর বেচে আমরা টাকা তুলবো। তোমরা যে এতটা নিষ্ঠুর আর অমানুষ হতে পারো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। ঠিক আছে, মরি বাঁচি যাই হবে, আজকেই আমরা চলে যাব। একটুখানি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। যাবি দেখা কেন? মা, তোরা এখানে এসেছিস কেন? এ বাবা, নবীনের অবস্থা দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ ওর খুব। কিন্তু তোরা এরকম ফাঁকা জমিতে এসে কি করছিস এই অবস্থায়? কাকা, কাকা, আমি তো বুঝতে পারছি না কি করব। রঘু আর তার দলবল এসে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে সামান্য কটা টাকার অজুহাতে। বলেছে আমরা ঘর থেকে নাকি এখানে এসে এখন থাকবো। কিন্তু এই জঙ্গলে এই অসুস্থ মানুষটাকে নিয়ে কি করব বলো তো? যদি অন্তত একটা ডাক্তার দেখাতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু মা, তুই তো খুব ভালো রান্না করতে পারিস। তুই কি এমন কিছু বানাতে পারিস না যেটা খেয়ে তোর স্বামীর শরীর ঠিক হয়ে যায়? আমি তো সেটাই চেষ্টা করতাম, কিন্তু আজকেই তো আমাদের ঘর থেকে বার করে দিল। এর মধ্যে আর কি করে কি করব বলো তো? তোকে একটা কথা বলি, কপাল যখন খারাপ থাকে তখন যতটুকু যা পাওয়া যায় ততটুকুকেই আঁকড়ে ধরতে হয়। তুই যখন রান্নাটা খুব ভালো করতে পারিস তাহলে আমি তোকে সাহায্য করছি। তোকে কোনো চিন্তা করতে হবে না। এখানে এই কাশ ফুল দিয়েই একটা রান্নাঘর বানা, আর নিজের স্বামীকে আগে সুস্থ কর। অনেক ধন্যবাদ কাকা তোমাকে। আমি তো একেবারে অসহায় অবস্থার মধ্যে পড়েছিলাম, কিন্তু তুমি যে এই অবস্থার মধ্যে সাহায্য করবে কোনোদিন ভাবতেই পারিনি। ওরে, তুই আমার মেয়ের মতো, আর নবীন আমার ছেলের মতো। তোদেরকে আমি সাহায্য করব না তো কে করবে? চল, তাড়াতাড়ি চল, আমরা কাজটা শুরু করি।
বৌমা শুনেছ, গ্রামে তো আজকাল ভদ্র মানুষ থাকবার জায়গা নেই। কেন, তোমার সাথে ওই নবীনদের যে ঝামেলা হয়েছে সেটা নিয়ে বলছো? এমনিতে আমার টাকা মেরে নিয়ে ভোগ করবার চেষ্টা করেছিল, এখন যখন বাধা দিয়েছি আবার দেখছি ওই কাশ বনে গিয়ে জুটেছে দুজনে। কি হয়েছে বলো তো, তাতে কিছু দোষ করেছে নাকি? দোষ বলতে দোষ, ছি ছি, নিজেরা ওই নোংরামো করে বেড়ালো ওই জঙ্গলের ভেতর, আর এখন ওখানে শুনছি রান্নাঘর বানাচ্ছে, আর তার পেছনে আবার ওই মদত দিচ্ছে হরিপদ কাকা। কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমরা গ্রামের এতগুলো মানুষ মিলে ওদের চিটিংবাজিকে সাহায্য করতে পারো, কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন এসব অনর্থ মেনে নেব না। কি বলছো কি তুমি? আমরা তো শুনেছি ওরা বড় অসহায়, এর মধ্যে চিটিংবাজিটার কি আছে? তুমি তো নিজেও গ্রামের অনেকে টাকা মেরে বসে আছো। দেখো, আমার কথা আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না তোমরা। আমি তোমাদের এতগুলো মানুষকে কাজ দিয়েছি, আর উল্টে সেই কাজের জন্য আমি তোমাদের কাছে কথা শুনতে পারবো না। আমার শুধু ভালোবাসাটা দেখেছো, আমার হাতের মাঠটা তো দেখোনি। মেরে ওদের বাপের নাম ভুলিয়ে দেব বেশি বাড়াবাড়ি করতে আসলে। দেখো, আমার মনে হয় তোমার নিজের যতটা আছে ততটা নিয়েই ভালো থাকো। এইসব কুটকাচালি চুগলি করে কারোর ভালো হয়নি, আর কারোর ভালো হবেও না। তবে এটাও জেনে রেখো যে ওরা যদি গ্রামের কোনো ক্ষতি করে তাহলে আমরা সবাই একসাথে প্রতিবাদ করব। তাই তোমার কোনো চিন্তা করার কারণ নেই। দেখো, তুমি সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করো না। কিভাবে সুস্থ হব মেঘলা? তুমি তো আমাদের সংসারটার জন্য এত কিছু করছো। ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পর এখানে এসে তুমি হরিপদ কাকার সাথে নতুন করে এই রান্নাঘর তৈরি করলে, অথচ আমি শুধু শুয়ে আছি, তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। আর শুয়ে থাকতে হবে না তোমাকে। আমি এই বিশেষ রান্নাটা আমার মায়ের থেকে শিখেছিলাম। তুমি খেয়ে নাও, দেখবে ঠিক হয়ে যাবে। তুমি আমাকে কিছু করে খাওয়াবে, আর সেটা আমি খাবো না, তাই কি কখনো হতে পারে? বড্ড খিদে পেয়েছে, দাও দাও দেখি খাই। এখন কেমন লাগছে তোমার? সত্যি গো, তোমার হাতে জাদু আছে নাকি? কেন, সত্যি তুমি সুস্থ মনে করছো? আসলে আমার মা আমাকে ছোটবেলায় শরীর খারাপ হলে এমন করেই রান্না করে খাওয়াতো। দেখতে পারছো, আমি এতদিন পরে কোনো রকম সাহায্য ছাড়া নিজে থেকে উঠে বসেছি। এটা তো তোমার ওই রান্না না হলে কোনো দিন সম্ভব হতো না। জানো তো, এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র হরিপদ কাকার জন্য। কাকা বলেছিল এই রান্নাঘরে যদি আমি রান্না করে তোমাকে খাওয়াই তাহলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। তাহলে তো হরিপদ কাকার কথা অনুযায়ী আমরা ব্যবসাটা শুরু করতে পারবো। মানে তুমি প্রথম থেকে বলছিলে যে আমরা নিজেদের মতো কিছু করতে পারি, তাহলে তো তোমার এই রান্নাটাই আমরা মানুষজনকে খাওয়াতে পারি। হ্যাঁ, এই কথা যদি মানুষের মধ্যে ছড়িয়ে যায়, মানুষ নিজের থেকেই আসবে। আর একবার যদি মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে রঘু আর তার দলবল আমাদের কিছু করতে পারবে না। ওরা আমাদের ঘর ছিনিয়ে নিক, কিন্তু আমরা এই নতুন জায়গায় সুখে শান্তিতে নিজেদের মতো করে থাকব। মানুষজন আমাদের পাশে থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না আর। হ্যাঁ, আর আমি এখন সুস্থ হয়ে গেছি। চলো দুজনে মিলে কালকে থেকেই আমরা শুরু করব। তুমি সুস্থ হয়ে যাওয়ায় আমার খুব ভালো লাগছে। জীবনে এর থেকে বেশি আনন্দ আমি আর কোনো কিছুতেই পাইনি। তোমরা জানো, ওই শয়তান রঘু নবীনদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও ওরা হেরে যায়নি। ওরা নতুন করে ওই কাশ বনে কাশ ফুলের রান্নাঘর বানিয়ে নিজের স্বামীকে সুস্থ করে তুলেছে মেঘলা। আমাদের সবাইকে রঘু ওদের বিরুদ্ধে চুগলি করছিল। আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমরা তোমার কথা বিশ্বাস করব না। যেটা সত্যি আমরা শুধু সেটাই জানতে চাই। আর আমরা কি করে বুঝবো যে কাকা তুমি ওদের দলে নেই? দেখো মা, আমার এই বয়সে কারোর পক্ষপাতিত্ব করবার কোনো ইচ্ছে নেই। আমার যতটুকু যা আছে তাই নিয়েই আমি সুখে থাকতে চাই। তবে সত্যিটা তোমরা যদি জানতে চাও, তাহলে তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো ওদের রান্নাঘর। ঠিক আছে, আমরা তাই যাব। একজন অসুস্থ মানুষ যদি ওই রান্নাঘরের খাবার খেয়ে সুস্থ হয়ে উঠতে পারে, তাহলে নিশ্চয়ই ওই রান্নার স্বাদ আর উপকারিতা খুব ভালো হবে।
আমি নিজেও যাব। তাহলে চলো সবাই সবাই মিলে কাল বিকেলেই যাওয়া যাক। হ্যাঁ, আর যদি আমাদের সবার ভালো লাগে তাহলে আমরা সবাইকে বলবো ওদের রান্নার কথা। তার কারণ হচ্ছে যে একজন অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। আমাদের মতো সামান্য গ্রামবাসীদের ওপর এরকম অত্যাচার করে তাড়িয়ে দেবে সেটা তো আমরা মেনে নিতে পারি না। একদম ঠিক কথা। আর গ্রামের সব থেকে অভিজ্ঞ মানুষ হয়ে আপনি যদি এই কথা বলেন তাহলে আমরা সবাই একটা ভরসা পাচ্ছি। কালকেই আমরা যাব ঠিকই। এসো বাবা, এসো তোমরা। এই হচ্ছে এদের রান্নাঘর। কই রে মা মেঘলা, এই নবীন, এই দেখো তোমাদের ঘরে গ্রামের সবাই খেতে এসেছে। এদের সবাইকে আনন্দ করে যত্ন করে তোমরা খেতে দাও। অবশ্য আমিও খাবো। হ্যাঁ, আর যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা রোজ তোমাদের কাছে খেতে আসব। আমরা এই হরিপদ কাকার কথায় ভরসা করে এসেছি। উনি অভিজ্ঞ মানুষ হিসাবে তোমাদের রান্নার এমন প্রশংসা করেছে শুনে আমরা আর থাকতে পারলাম না। এসো তোমরা সবাই এসো। আসলে আমরা নিজেরা বড় অসহায় হয়ে ভেঙে পড়েছিলাম, কিন্তু কাকা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা হয়তো কোনোদিন ঘুরে দাঁড়াতে পারতাম না, আর এই ব্যবসার কথাও আমাদের মাথাতে আসতো না। নাও নাও, খাও সবাই, আমিও খাচ্ছি। তোমাদের তোমাদের ভালো লাগছে তো এই খাবার? বাহ, কি রান্না করেছো এটা? এটা হচ্ছে গ্রামের সবজি তরকারি। বোঝাই তো যাচ্ছে না যে এটা গ্রামের সামান্য সবজি দিয়ে তরকারি হয়েছে। আসলে এমন গ্রাম্য পরিবেশে বসে তোমাদের হাতের এমন অপূর্ব রান্না খেয়ে আমাদের সত্যিই খুব ভালো লাগছে। এই রান্না খেয়েই তো আমার স্বামী ভালো হয়ে গেছে। তোমরা যদি খাও দেখবে তোমাদের শরীরে কোনো রোগ থাকবে না। বাহ বাহ, খুব ভালো। আমরা রোজ আসবো তোমাদের রান্না খেতে। এখন তো মনে হচ্ছে ঘরে রান্না না করে তোমাদের হাতের রান্না খাওয়াই ভালো। আর তাছাড়া ঘরে রান্না করতে যা খরচ হয় তার থেকে কম খরচ তোমরা এখানে খেতে পারবে, আর আমরাও একটু ভালো করে বাঁচতে পারবো। অবশ্যই অবশ্যই। আর চলো আমরা সবাই মিলে আরো বেশি মানুষকে বলি তোমাদের এই রান্নার কথা। মাস্টার মশাই, এই গ্রামে যা শুরু হয়েছে একমাত্র আপনিই পারেন তার উচিত বিচার করতে। আমার কাছে হঠাৎ রঘুবাবুর কি দরকার পড়লো? আর গ্রামে এমন কি হয়েছে যার থেকে আমি বাঁচাতে পারি? কারণ আপনি শোনেননি যে ওই কাশবনের অস্বাস্থ্যকর পরিবেশে মেঘলা আর তার স্বামী রান্নাঘর করে মানুষকে বোকা বানাচ্ছে? তারা বলছে যে ওই রান্না খেয়ে নাকি মানুষের শরীর ভালো হবে, কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না খেলে কি কারোর শরীর ভালো থাকতে পারে আপনি বলুন? এ গ্রামের লোকেরা নয় বুঝতে পারে না, কিন্তু আপনি তো একজন মাস্টার মশাই, আপনি তো বুঝতে পারছেন। বিষয়টা আমার নজরেও এসেছে, কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা নিয়ে যেখানে আপনিও সন্দেহ প্রকাশ করছেন তাহলে চলুন যাওয়া যাক, গিয়ে নিজেরা একবার খেয়ে দেখব। আর খেয়ে দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওই রান্না কতটা খারাপ। ঠিক আছে, তুমি যখন বলছো তখন গ্রামের সবাই যখন কালকে যাবে আমরা দুজনেও যাব। এখন তুমি যাও রঘুদা, কালকের কথা কালকে ভাবা যাবে। হ্যাঁ, আসলে আমি গ্রামের মানুষদের নিয়ে এতটা বেশি চিন্তা করি যে তাদের শরীরের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। ঠিক আছে, কালকেই বোঝা যাবে সব সত্যিটা। হ্যাঁ, কই তোমাদের রান্না খেতে এসেছি। আজকে যদি তোমাদের রান্না খেয়ে ভালো মনে হয় তাহলে তোমাদের রান্নাঘর থাকবে, আর যদি ভালো না হয় তাহলে গ্রামের লোক যতই তোমাদের নিয়ে লাফালাফি করুক আমি সরকারকে নালিশ করে তোমাদের দোকান বন্ধ করে দেব। হ্যাঁ, হ্যাঁ, এখন খাইয়ে দেখা আমাদের। সাধারণ অশিক্ষিত মানুষদের বোকা বানানো খুব সহজ, হ্যাঁ, কিন্তু এই শিক্ষিত মাস্টার মশাইকে বোকা বানাতে পারবি না তোরা। হ্যাঁ, আমি তোদের এমনি এমনি ওই বাড়ি থেকে তাড়িয়ে দিইনি, তোদের স্বভাবের জন্যই তাড়িয়েছিলাম। রঘুদা, কেন তুমি তাড়িয়েছিলে সেটা শুধু আমরা জানি, আর আমরা ভালো খাবার খাওয়াই না খারাপ সেটা প্রমাণ করতে আমার কোনো ভয় নেই, কারণ আমরা কোনো খারাপ কাজ করছি না।
বাহ, খুব সুন্দর খাবার তো। এর মধ্যে তো কোনো গন্ডগোল আছে বলে মনে হচ্ছে না। তাহলে আমরা দোকান চালাতে পারবো তো? হ্যাঁ, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। উল্টে আমার বেশ ভালোই লাগছে এরকম গ্রাম্য পরিবেশে তোমাদের মতো হাতের রান্না খেতে আর কি। এখানের মানুষজন তো এরকম খাবার খেতে পায় না। তোমরা ভালোই করছো, চালিয়ে যাও। কি হলো তোমার রঘুদা? ওরে বাবা, উফ, মনে হচ্ছে পেটের ভেতরটা ফেটে যাবে বাবা। কেন গো, কি হলো তোমার? কি ব্যাপার বলো তো? উফ, খুব জোর 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 পটি পেয়ে গেছে। ও বাবারে, মনে হচ্ছে এখানে কাপড়ে জামাই হয়ে যাবে। ভালো রান্না করেছো, ভালো রান্না করেছো, আর তোমাদের পেছন লাগতে আসবো না গো। বাবারে, সবাইকে ভালো খাবার খাইয়ে আমাকে কি কি খাবার দিল কে জানে। তোমরা যা পারো করো ভাই, আমি তোমাদের পেছনে লাগতে আসবো না। আমি নিজের স্বার্থের জন্যই তোমাদের পেছনে লেগেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি মেঘলা, যে তুমি আমাদের সবাইকে ভালো খাবার খাইয়ে ওকে আমাদের সবার সামনে অপদস্থ করলে। হ্যাঁ, ভালো করেছো। দোকান চালিয়ে